রুমা দরজাটা একটু খোলতো। আপা। গোফরান তুই? হ্যাঁ, রিমঝিমের জন্মদিন, তাই উইশ করতে চলে এলাম। রিমঝিমের আজকে জন্মদিন না, কালকে। সেটাই তো আপা, আমি জানি, কিন্তু আগামীকাল ভোরে আমি একটু শহরের বাইরে যাচ্ছি জরুরি কাজে, থাকবো না। এজন্য ভাবলাম অ্যাডভান্স উইশ করে যাই। তুই থাকবি না? না আপা, আসলে হয়েছে কি, আমেরিকায় আমার যাদের সাথে বিজনেস, ওদের সাথে একটা জরুরি মিটিংয়ে বসতে হচ্ছে। লম্বা সময় নিয়ে মিটিংটা হবে, সো কখন ফ্রি হই ঠিক নেই। আচ্ছা, তোর সাথে আমার কিছু জরুরি কথা আছে। সব জরুরি কথা পরে হবে, আগে যাই ভাগ্নিকে উইশ করে আসি। মানে আচ্ছা, কথাগুলো শুনে যাবি কিন্তু, খেয়ে যাবি। আচ্ছা ঠিক আছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কিন্তু মামা, আমার বার্থডে তো আজকে না, আমার বার্থডে তো কালকে। আমি জানি কাল তোর বার্থডে, কিন্তু কাল সকাল থেকে আমি ভীষণ ব্যস্ত থাকবো একদম মাঝরাত পর্যন্ত। এই জন্য ভাবলাম আজকে তোকে উইশ করি এবং অ্যাডভান্স গিফট দিয়ে যাই। দেখ, তোর খুব পছন্দ হবে। ওয়াও মামা, এত সুন্দর পোর্ট্রেট কখন আঁকিয়েছো? কাকে দিয়ে আঁকিয়েছো? যাকে দিয়ে আঁকিয়েছি তার নামটা হলো সৌরভ। মামা, ওনার কন্ট্যাক্ট নাম্বারটা আমাকে একটু দাও না, আমি ওনাকে ফোন করে একটু থ্যাংক ইউ বলবো। এখানে তো একটা ছোট্ট ঝামেলা আছে রে, ওনার কন্ট্যাক্ট নাম্বার আমার কাছে নেই। তাছাড়া শুনেছি উনি নাকি ইউজুয়ালি কারোর সাথে কথা বলে না, খুব একটা দেখাও করে না। তাহলে তুমি কি করে আঁকালে? এই সৌরভের এক্সিবিশন চলছে ধানমন্ডিতে, শিল্পগুরু শফিউদ্দিন অডিটোরিয়ামে। মামা, ওনাকে কোথায় পাওয়া যাবে? ওখানে গেলে ওনাকে পেয়েও যেতে পারিস। আচ্ছা ঠিক আছে, তোরা সময় নষ্ট করবো না, তুই থাক। আপা আবার আমার সাথে কি জরুরি কথা বলবে, আমি যাই। হ্যাঁ, এক্সকিউজ মি, আর্টিস্ট সৌরভ কোথায়? ওনাকে দেখতে পাচ্ছি না। উনি তো ওনার এক্সিবিশন আসেন না। আসেন না? আচ্ছা, ওনার অ্যাড্রেসটা আমাকে একটু দেওয়া যাবে? শিওর। থ্যাংক ইউ। এক্সকিউজ মি, আর্টিস্ট সৌরভ কোথায়? আমি ওনার সাথে একটু দেখা করতে চাচ্ছি। আপনি কে? আমি হচ্ছি। কার সাথে দেখা করবেন না? আপনার কোনো কাজ থাকলে আমাকে বলতে পারেন। কিন্তু আমি তো সেটা সৌরভকেই বলতে চাই। সম্ভব নয়। সম্ভব না? আচ্ছা, আপনাদের স্টুডিওটা কোন দিকে? স্টুডিও হচ্ছে এদিকে, দরজা দিয়ে ওপাশে গেলে স্টুডিও। থ্যাংক ইউ সো মাচ। এই আপনি ওদিকে কোথায় যাচ্ছেন? কেন, সৌরভ নেই? না মানে আছে, কিন্তু উনি কাজ করছেন। দ্যাটস ভেরি গুড, তাহলে তো এখন ওনার সাথে দেখা করাই যাবে। আমি বললাম তো আপনাকে, ওর কারোর সাথে দেখা করেন না। ওফো, ওনার কারোর সাথে দেখা করা লাগবে না, আমি ওনার সাথে দেখা করবো। সরেন আপনি, মুভ মুভ। এক্সকিউজ মি, হ্যালো।
এক্সকিউজ মি, আর্টিস্ট সৌরভ কোথায়? হ্যালো, আমি আপনার সাথে কথা বলছি। আর্টিস্ট সৌরভ কোথায়? আমি সৌরভ। আপনি আপনি সৌরভ? সৌরভ দি আর্টিস্ট। মানে আপনি আমার পোর্ট্রেট এঁকেছেন? আমি তো অনেক মানুষের পোর্ট্রেটই আঁকি, আপনার তো আমি এঁকেছি। Or what are you doing in my room? You're not allowed here. You're invading my personal space. আই এম রিয়েলি সরি। আসলে আপনার ওই যে ম্যানেজার আকাশ আমাকে কিন্তু একদমই আসতে দিচ্ছিল না, আমি জোর করে এখানে চলে এসেছি। অ্যাকচুয়ালি আই ওয়াজ সো এক্সাইটেড টু সি ইউ ইন পারসন, সেই কারণে আমি বুঝতে পারিনি। বাই দ্য ওয়ে, আপনি মেয়েদের পোশাক পরে বসে আছেন কেন? ওকে, আপনি ছবি আঁকার পাশাপাশি একজন থিয়েটার আর্টিস্ট, রাইট? এবং আপনি একটা মেয়ের রোল প্লে করছেন, সেই কারণেই আপনি শাড়ি পরে বসে আছেন, তাই না? না না না, লেট মি গেস अगेन। আই থিংক আপনি একটা মেয়ের পোর্ট্রেট আঁকছেন এবং আপনি চাচ্ছেন তার ক্যারেক্টারটা আপনার মধ্যে ধারণ করতে, সেই কারণেই আপনি ফিমেল সেজে বসে আছেন, রাইট? তাই না? না। তাহলে Get out. জি, Get out of my room. আমি কি আপনাকে বিরক্ত করছি? আমি যদি আপনাকে বিরক্ত করে থাকি, আমি এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি। আপনি এক কাজ করুন, আপনার ফোন নাম্বারটা। কাকে কি বলছি? আপনি তো আবার ফোনও ইউজ করেন না। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, আপনি এই যুগে এসে একজন প্রযুক্তিহীন মানুষ হয়ে কিভাবে বেঁচে আছেন? আকাশ, আকাশ, আমি অনেকবার ওনাকে বলেছি, উনি আমার কোনো কথাই শুনে নাই, রীতিমতো জোর করে স্টুডিওতে ঢুকে গেছে। আপনি প্লিজ একটু আসুন, বাইরে আসুন, প্লিজ আসুন। সারা জীবন শুনেছি আর্টিস্টদের অনেক মুড, আজকে নিজের চোখে সেটা দেখে গেল। শিল্পীরা মুডি হয়, তাই বলে এত মুড? এনি হাউ, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাকে তার মুডের বটবৃক্ষ উকড়ে ফেলতেই হবে।
শিল্পীরা কি এমনই? কেমন? একটা শিল্পকে তৈরি করার আগে নিজেই সেই শিল্পী হয়ে ওঠা। হয়তো কেউ কেউ করে, আবার কেউ কেউ হয়তো করে না। এক একজনের ভাবনার বহিঃপ্রকাশ এক এক রকম। আমারটা হয়তো বা এমনই। রিমঝিম, রিমঝিম, মা? ডিনার করবি না? অনেক রাত হলো তো। হ্যাঁ মা, আসছি। তো চল। তুমি যাও। ফ্রান্সের এক্সিবিশনটার জন্য আমি কিন্তু অলরেডি ওদেরকে মেল করে দিছি যে আমরা পার্টিসিপেট করতেছি, কিন্তু এই সপ্তাহে তো অনেকগুলো অর্ডার। পারবি তো সবগুলো ডেলিভারি দিতে টাইম মতো? পারবো, যদি ডিস্টার্ব না করিস। আমি আবার কখন ডিস্টার্ব করলাম? সকালেই তো করলি। কি ঝিমঝিম নামে একটা মেয়েকে পারমিশন ছাড়া স্টুডিওতে নিয়ে আসলি। ঝিমঝিম, রিমঝিম, রিমঝিম ওই একই, রিমঝিম ঝিমঝিম একই। সকাল থেকে আমার মুডটাই ঝিমঝিম করে দিয়ে গেছে। এরপর আর ক্যানভাসে একটু মনোযোগ দিতে পারলাম না। তো এটার জন্য সরি, বাট এটা নেক্সট টাইম আর হবে না। Cool. তুই যা, আমি ঘুমাবো। সকালে টাইমলি চলে আসিস। ঠিক আছে, দেখা হচ্ছে কালকে। আজকে বিকেলে ডেলিভারি দেওয়ার কথা ছিল। আচ্ছা, আমি ডেলিভারি লিস্ট একটু চেক করছি। আল কল ব্যাক টু ইউ, ওকে? আমি হ্যাঁ, জাস্ট গিভ মি 5 মিনিটস, ওকে? আপনি আবার এসছেন? সৌরভ না আপনাকে বললো বিরক্ত না করতে? আপনি আমার সাথে এরকম করে কথা বলছেন কেন? আমি এখানে কাউকে বিরক্ত করতে আসিনি। আমি এসেছি একটা প্রফেশনাল কাজে, ঠিক আছে? আমি অর্ডার করতে চাই। আচ্ছা, বলুন বলুন কি করতে হবে? আপনি এত অস্থির হচ্ছেন কেন? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি যত তাড়াতাড়ি আমাকে এখান থেকে বের করে দিতে পারবেন তত তাড়াতাড়ি আপনার জন্য ভালো। না 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 না, ব্যাপারটা আসলে তেমন না। সৌরভ পছন্দ করে না, খুবই বিরক্ত হয় জিনিসগুলোয়। আর আমি ওর ম্যানেজার হলেও আমি কিন্তু ওর ফ্রেন্ড। ফ্রেন্ড কাম ম্যানেজার বলতে পারেন। সো কিসে বিরক্ত হয় কিসে হয় না সেটা আমাকে লক্ষ্য রাখতে হয়। ঠিক আছে, আমি এখানে এসেছি কয়েকটা পোর্ট্রেট করাতে। খুবই ভালো কথা। তাহলে বলেন কয়টা পোর্ট্রেট করাতে চান? যার পোর্ট্রেট করাবেন তার ছবি এনেছেন? যার পোর্ট্রেট করাবো মানে? আমি আমার পোর্ট্রেট করাতে চাই। কো আমি চাই আমি সেজে গুজে সৌরভের সামনে বসে থাকবো। সৌরভ আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকবে, তারপর আমার ছবি আঁকবে। বলতে পারেন সরাসরি। না না, সৌরভ সরাসরি পোর্ট্রেট করে না। তাহলে ফটোগ্রাফি দিয়ে যান, যে যে অ্যাঙ্গেল থেকে করতে চান পোর্ট্রেটটা। এই নিন। এই নিন মানে আপনি বাছাই করে দেন কোনটা পোর্ট্রেট করাতে চান? সবগুলো পোর্ট্রেট করাবো। এখানে 101টা ছবি আছে। আর ইউ সিরিয়াস? অ্যাডভান্স। না না না, এই অর্ডার আমি নিতে পারবো না। কেন নিতে পারবেন না? সৌরভকে জিজ্ঞেস করে নিতে হবে। তাহলে চলুন না, সৌরভকে জিজ্ঞেস। না না না, আপনি বসুন, আপনি বসুন। আমি যাচ্ছি, আমি জিজ্ঞেস করে আসছি। ওকে।
আকাশ, আমি অনেকবার মানা করেছি আমার কাজের মাঝখানে স্টুডিওতে পারমিশন ছাড়া প্রবেশ করা যাবে না। আকাশ আমি কে? রিমঝিম। রিমঝিম এখানে কেন? আকাশ, আমি গতবারই খুব স্পষ্ট স্বরে তাকে বলে দিয়েছিলাম যে সে যাতে আমার স্টুডিওতে কখনো আর না আসে। তাহলে সেখানে কি করছে? প্লিজ তাকে এখনই এখান থেকে চলে যেতে বলুন। নিজেকে আপনি কি ভাবেন? দি আর্টিস্ট। আপনি আর্টিস্ট হন আর যাই হন, আপনার কোনো রাইট নেই আমাকে এখান থেকে এভাবে বের করে দিন। অবশ্যই আছে। স্টুডিওটা আমার যা ইচ্ছা আমি তাই করব। আপনি আমাকে বিরক্ত করছেন। আমি আপনাকে বিরক্ত করছি না, আমি এখানে এসেছি আমার পোর্ট্রেট করাতে। আকাশকে দিয়ে যান। দোস্ত, 101টা ছবি তুমি অ্যাডভান্সও করতে চান এবং সেটা অনেক টাকা। অনেক টাকা? আকাশ, কি অনেক টাকা? তো আপনি আপনার টাকা দিয়ে একজন শিল্পীকে কিনতে চান? আপনার কি মনে হয় কত টাকার জন্য একজন আর্টিস্ট বিক্রি হতে পারে? যত টাকা লাগবে তত টাকা। ধারণাটা ভুল। আমি কখনোই টাকার বিনিময়ে আপনার পোর্ট্রেট করাবো না। আপনি প্লিজ এখান থেকে যান। আকাশ, আকাশ। ম্যাডাম চলেন, সৌরভ যা বলে সেটা করেন। আপনি চুপ করুন। আমি কি জানতে পারি কেন? বিকজ আমি টাকার কাছে আমার শিল্পকে বিক্রি করবো না, তাই। ভালো কথা, আপনি একজন শিল্পী, আপনি আপনার শিল্প দিয়ে মানুষের সাথে কানেক্ট করেন এবং সেই কারণেই কিন্তু মানুষ আপনাকে ভালোবাসে। আমিও আপনার কাজকে ভালোবেসে আপনার কাছে এসেছিলাম, কিন্তু আজকে আপনি আমার সাথে যে ব্যবহারটা করলেন, আমার বলতে একটুও দ্বিধা হচ্ছে না যে আপনি একজন প্রকৃত আর্টিস্ট নন। ইউর জাস্ট ফেক। প্রত্যেক মাসের 1 তারিখে আপনার বাসায় 5টি পোর্ট্রেট পৌঁছে যাবে, কিন্তু আমি আমার স্টুডিওতে আপনাকে আর কখনো দেখতে চাই না। ইনফ্যাক্ট আমি আমার 2 চোখের সামনেই কখনো আপনাকে আর দেখতে চাই না। গেট আউট, আউট। কিছু মনে করবেন না ম্যাম, মাঝে মাঝে আমি নিজেও ওকে বুঝতে পারি না। আই ডোন্ট কেয়ার। টাকাটা রাখুন। না না না, টাকা এখন না, আপনার কাজটা আগে হোক, তারপর টাকাটা নিব।
খুব ইচ্ছে ছিল আপনাকে নিয়ে একদিন ঘুরতে আসার, স্বাভাবিকভাবে। আমাকে কি আপনার অস্বাভাবিক লাগে? একটু, কিন্তু আপনি তো একজন আর্টিস্ট, আপনি এমনটা হতেই পারেন। তো হুট করে আমাকে এভাবে বাইরে নিয়ে আসলেন যে? আমার ইচ্ছা। কেন, আপনার কোনো সমস্যা হচ্ছে? না, একদম না। কফি খাবেন? সমঝোতা? বিভেদ ছিল কখনো? আমার না আপনার সম্পর্কে জানার খুব ইচ্ছে। আপনি মানুষ হিসেবে কেমন, আপনার পছন্দ অপছন্দ। পছন্দ তো অনেক কিছুই আছে। যেমন বলুন না। খোলা মাঠে সারা রাত জেগে ভরা পূর্ণিমা দেখা, দিগন্ত বিস্তৃত ভাদ্র মাসের হাওরে নৌকা নিয়ে ঘুরে বেড়ানো, নাটাই সুতো থেকে কেটে যাওয়া ঘুড়ির পেছনে ছুটতে ছুটতে ক্লান্ত হওয়া, সবজি ক্ষেতের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় মাচায় ঝুলতে থাকা কচি শশা চুরি করে খাওয়া, তিন চাকার বিয়ারিং গাড়ি নিয়ে দিন রাত টই টই করে ঘুরে বেড়ানো, এমন আর অনেক কিছুই আমার পছন্দ। কিন্তু নাগরিক এই সভ্যতার দুর্ভিক্ষে এগুলো আমি কোথায় পাই বলেন? এই সব কিছু যদি আমি আপনাকে দিই, নেবেন? আপনি দেবেন এসব কিছু? মা, বল। না এত রাত পর্যন্ত কাজ করছো? আর বলিস না, কাজ শেষ হয়নি। কিছু বলবি? না, কিছু বলবো না। তাহলে শুয়ে পড়। হুম। মা, তোমার মেয়ের যে বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, তুমি কি একটুও খেয়াল করছো না? মানে? না মানে আমার এখন যে বয়স, তার 2 বছর আগে কিন্তু তোমার বিয়ে হয়ে গিয়েছে। তো কি হয়েছে আমি বুঝলাম না। তোর কি হয়েছেটা কি? কি বলছিস কিছু তো বুঝতে পারছি না। মা, আমার না একটা ছেলেকে খুব পছন্দ হয়েছে।
ছেলেটা কে? ও একজন আর্টিস্ট, মানে পেইন্টার, নাম সৌরভ। ভালো তো, গিয়ে বল তাকে। আমি বলতে পারছি না দেখি তো তোমার কাছে এসেছি মা। মানে কি, তোর ভালোবাসার কথা এখন কি আমি ওকে বলবো? এটা হয় নাকি? ভালোবাসার কথা বলবে কেন? তো তুমি গিয়ে বিয়ের কথা বলবে। রিমঝিম, মা প্লিজ, তুমি কালকে ওর স্টুডিওতে যাবে বিয়ের প্রপোজাল নিয়ে। মা প্লিজ বলো যাবে, প্লিজ। ঠিকানাটা দিয়ে যাস। আই লাভ ইউ মা। আই নো। থ্যাংক ইউ সো মাচ। গুড নাইট। গুড নাইট। আমি রিমঝিমের মা। Thank you. আমি আমার মেয়ের বিষয়ে কথা বলতে এসেছি। আমি হয়তো বা ধারণা করতে পারছি আপনি কি বলতে চান, আর আমার ধারণা যদি সঠিক হয়ে থাকে তাহলে আমি এই কথাটা শুনতে আগ্রহী নই। বাবা, আমার মেয়েটা এর আগে কোনো ছেলের ব্যাপারে এত সিরিয়াস হতে দেখিনি। প্লিজ তুমি আমার কথাগুলো শোনো। আমার সম্পর্কে যখন সব সত্য জানতে পারবে তখন এই সিরিয়াসনেস আর থাকবে না। কেন? কেন? এই কেনর উত্তর তো অনেক বড়। সময় আছে আপনার? প্লিজ বলো। সময়টা ছিল 1989 সাল। নরসিংদীতে একটি ভয়াবহ রেল দুর্ঘটনায় 170 জন মারা যায়। সেখান থেকে কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি 1 বছরের শিশুকে উদ্ধার করে এবং উদ্ধার করে তাকে একটি শিশু সদনে পাঠিয়ে দেওয়া হয়। সেই থেকে ছেলেটি ওখানেই বড় হয়েছিল, কিন্তু শিশুটিকে যেখান থেকে উদ্ধার করা হয় তার ঠিক পাশেই দুজন বোরখা পরা মহিলার লাশ উদ্ধার করা হয় এবং তার অপর পাশে একজন সিঁদুর পরা মহিলার লাশ উদ্ধার করা হয়। সেই শিশুটি আমি। আপনি কি আমাকে বলতে পারেন যে আমি কাকে আমার গর্ভধারিণী হিসেবে মেনে নেব? সেই বোরখা পরা মহিলাটাকে নাকি সিঁদুর পরা মহিলাটাকে? এটা তো ওর দোষ না মা। আমি যদি লাইফে কখনো কাউকে বিয়ে করি, আমি সৌরভকেই বিয়ে করব।
লাইফ পার্টনার হিসেবে সৌরভের বাইরে আমি আর কাউকে ভাবতে পারবো না। এখন আমি কি করব? আপা তুমি ভেঙে পড়ো না প্লিজ। গোফরান, ওর সামাজিক অবস্থান আমার কাছে ইম্পর্টেন্ট না। আমার মেয়েটা ওকে ভালোবাসে, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সম্ভব না। আপনি যেটার জন্য এখানে এসেছেন এটা সম্ভব না। ওয়েল, যে কেন সম্ভব না সেটা কি একটু জানতে পারি? দেখুন সৌরভ, রিমঝিম মানে আমার ভাগ্নি, ও কিন্তু অসম্ভব লক্ষ্মী একটা মেয়ে। হাইলি এডুকেটেড, ওয়েল ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ওয়েল এস্টাবলিশড, শিল্পপতি বাবার একমাত্র সন্তান। ওর বাবা মানে আমার দুলাভাই বছর 2 হলো মারা গেছে, বাট সেটাও কোনো ম্যাটার করে না, কারণ আমার আপা খুব ট্যাক্টফুলি বিজনেসটা হ্যান্ডেল করছেন। তবে সবচেয়ে বড় পয়েন্ট হলো রিমঝিম আপনাকে অসম্ভব রকম পছন্দ করে। ছবিটা কেমন হয়েছে? বাহ, বিউটিফুল। আই নো। আমার প্রত্যেকটা চিত্রকর্ম আমার ফ্যানরা পছন্দ করে এবং সেই সূত্রে আমাকেও পছন্দ করে। দেখুন সৌরভ, এটা ঠিক আছে, বাট আপনার ফ্রেন্ডস বা আপনার সার্কেল আপনাকে অনেক পছন্দ করে, বাট রিমঝিমের পছন্দ করা আর ওদের পছন্দ করা কিন্তু সেম থিং না। রিমঝিম আপনাকে ভীষণ রকমের ভালোবাসে, ভীষণ। সৌরভ, আমি শুনেছি আপার কাছে যে আপনার বড় হয়ে ওঠা, আপনার যে একটা পাস্ট জার্নি আছে সেটা অনেক কষ্টের। এখন এটাকে যদি আপনি এক্সকিউজ হিসেবে দাঁড় করান, সেক্ষেত্রে আমি বলতে চাই, দেখুন আপনার পাস্টের জার্নি আমাদের কাছে কোনো ম্যাটার করে না। সিরিয়াসলি, আমাদের কোনো প্রবলেম নেই। আপনি সরি, আপনার নামটা ভুলে গেছি। আমি গোফরান। গোফরান সাহেব, আপনি যথেষ্ট সম্মানিত একজন লোক। আমি আপনাকে কিভাবে বলবো এই কথাটা আমি জানি না, কিন্তু আপনি প্লিজ এখান থেকে চলে যান, কারণ যেটা সম্ভব না সেটা নিয়ে কথা বলে লাভ নেই। না না, দেখুন আমি বুঝতে পারছি আপনি হয়তো সামহাও মেন্টালি আপসেট বা খুব একটা কমফোর্ট জোনে নেই এই মুহূর্তে, বাট তারপরও আমি আপনার কাছে একটু জানতে চাই, আপনি যে রিমঝিমকে রিজেক্ট করছেন এটার পিছনের কারণটা কি একটু বলবেন প্লিজ? প্লিজ সৌরভ। দেখেন, আপনারা আসলে সবটা জানেন না। না না, আমি জানি, আমি জেনেই এসছি। আপনারা জানেন না। না না, আমি তো আপার সাথে কথা হয়েছে, আপনার পুরো বিষয়টা আমি শুনেছি, আমাদের কোনো প্রবলেম নেই। আরে আপনারা আমার বর্তমান অবস্থাটা জানেন না। আপনি একটু শান্ত হন। দেখুন,
আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, আপনি যদি আমাদের পরিবারের সদস্য হন। আপনারা জানেন না, আপনারা আমার সুখ শান্তি আনন্দ বেদনা দুঃখ দুর্দশা, আমার ফ্রাস্ট্রেশন, আমার চিৎকার, আমার হাহাকার, আমার ডিপ্রেশন, এগুলো সম্পর্কে আপনারা অবহিত না। আমার একমাত্র বন্ধু, ইনফ্যাক্ট আমার ম্যানেজার, আমার বেস্ট ফ্রেন্ড আকাশ পর্যন্ত এগুলো জানে না। নো ওয়ান নোজ অ্যাবাউট ইট। কেন বুঝতে পারছেন না আপনারা? ঠিক আছে সৌরভ, আপনি একটু শান্ত হন। আমি বুঝতে পারছি আপনি। ও মাই গড, আপনারা কেউ বুঝতে পারছেন না আপনারা। সৌরভ, আপনার মতো এত বড় একজন চিত্রকরকে আমরা ফ্যামিলি মেম্বার হিসেবে পেলে খুব গর্ববোধ করব। এবং বিলিভ মি, আপনি একটু শান্ত হন। আমি আপনাকে কথা দিচ্ছি, আমার ফ্যামিলি আপনাকে পূর্ণ সাপোর্ট দেবে। আমার বোন, আমার ভাগ্নি আপনার কাজ অনেক ভালো। টেক দিস কার্ড, এই কার্ডটা নেন। সে আমার ডক্টর। তার কাছে যান, গিয়ে জিজ্ঞেস করেন কেন আমি আপনার ভাগ্নিকে বিয়ে করতে পারবো না। ওকে ওকে, প্লিজ গো, প্লিজ প্লিজ। দেখুন, মেডিকেল পরিভাষায় একটা রোগ আছে, ডিএসডি, ডিসঅর্ডার অফ সেক্স ডেভেলপমেন্ট। একটা শিশু জন্মের সময় তার যে লিঙ্গ ডিটারমিনেশন হয় সেখানে কিছু তারতম্য দেখা দেয়। আর জন্মগতভাবে মানুষের একটা জেনেটিক সেক্স থাকে, আরেকটি থাকে ফেনোটাইপিক সেক্স, মানে বাইরে তার সেক্সটা কি আর জন্মের সময় তার সেক্সটা কি হয়েছিল। এই পাথওয়ের মধ্যে যদি কোনো অসামঞ্জস্যতা থাকে তাহলে কিন্তু তার সেক্সটা প্রকাশিত হয় না। ধরুন, একটা মেয়ে যদি জেনেটিক্যালি মেয়ে হয় কিন্তু তার মেয়ের যে হরমোন সেটা যদি পরিপূর্ণভাবে বিকশিত না হয় তাহলে আপাত দৃষ্টিতে কিন্তু তাকে আপনার ছেলেই মনে হবে। কিন্তু একটা নির্দিষ্ট সময় পর যখন তার মেয়েলি হরমোনগুলো বিকশিত হতে থাকে তখন ধীরে ধীরে কিন্তু সে মেয়েতে পরিণত হয়। আমাদের সৌরভের অবস্থাও তাই। খুঁজতে গেলে ইদানিং তার মেয়েলি হরমোনগুলো বিকশিত হয়ে পরিপূর্ণতা পাচ্ছে। তুমি ডাকবে আমার কি নামে, কোন ঠিকানা, কোন খামে লিখবে চিঠি পত্র এই শহরে অনেক খুঁজতে কিন্তু সৌরভ চেয়েছিল একটা স্বাভাবিক জীবন, কিন্তু প্রকৃতির উপর নিয়ন্ত্রণ শুধুমাত্র সৃষ্টিকর্তা। যেন কোনো স্মৃতি নেই এমন শূন্য সময়, যেন কোনো প্রীতি নেই কিছু না প্রেমময়। কেউ রেখে গেছে অপেক্ষা, সে আসবে না অতি সত্তর। এই শহরে অনেক ঘর, এই শহরে অনেক ঘর খুঁজতে